আমাদের জীবনের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে সোনা। আমরা অনেক সময় এটাকে রিয়েলাইজ করি না, কিন্তু আমাদের জীবনে কখনো না কখনো কোনো না কোনো ইভেন্টে আমাদেরকে সোনা হয় কিনতে হয়, নইলে পরে সোনা গিফটে দিতে হয়। এবং প্রত্যেকবারই আমরা নিজেদের মনে মনে যে এই কথাটা বলে থাকি যে সোনাতে ইনভেস্ট করলাম। প্রথম কথা, আমরা যে সোনাটা কিনি সেটা হচ্ছে জুয়েলারি ফর্মে, এবং সেটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ধরি। এখানে আমরা বিশাল বড় একটা ভুল করে ফেলি। সোনা যখন আমরা জুয়েলারি হিসাবে কিনবো, তখন সেটা কখনো ইনভেস্টমেন্ট হয় না। এবার অনেকের প্রশ্ন হতে পারে, তবু আমরা সোনা কিনছি তো, সোনা তো, হ্যাঁ অবশ্যই সোনা। যখন আমরা জুয়েলারি তৈরি করি তখন সে সোনাতে কি হয়, ইম্পিউরিটিস মেলাতে হয়। মানে সোনা পিওরেস্ট ফর্ম যখন থাকে তখন সোনা একটু উইক হয়, একটু নরম হয়। আর আমরা জুয়েলারিতে ডিজাইন পছন্দ করি, তো যখন ডিজাইন করতে হয় তখন অত উইক মেটালের উপরে যখন ডিজাইন করা হবে তোরা খুব তাড়াতাড়ি মুড়ে যায়। সেজন্য কী হয়, সোনার ভেতরে অন্যান্য ধাতু অ্যাড করা হয়, এটাকে বলা হয় খাদ কিংবা ইম্পিউরিটিস। এবং তৈরি করতে গিয়ে কিছুটা ওয়েস্টেজ হয়, কেউ না কেউ তৈরি করে তার জন্য কিছুটা মজুরি দিতে হয়, এবং তার উপরে পড়ে জিএসটি। এই 3-4টি চার্জেসের পরে যখন আমরা সোনা কিনি, তারপরে যখন আমাদের প্রয়োজন হয় সেটা যখন রিসেল করতে যাই, আমাদের অনেকটাই টাকা কম পেতে হয়। কিংবা যখন আমরা লোনও উঠাই তখন তারা সেই সব কিছু ক্যালকুলেট করেই আমাদেরকে লোন দেয়। মানে আমাদের ইনভেস্টমেন্টের মোটামুটি 30-40% এমনিই ওয়েস্টেজ চলে যায়। তা বলে কি আমরা জুয়েলারি কিনবো না? অবশ্যই কিনবো, যখন প্রয়োজন হবে তখন আমরা জুয়েলারি কিনবো। কিন্তু যখন আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি তখন আমরা জুয়েলারি কিনবো না। এবার অনেকে বলতে পারে ফিজিক্যাল গোল্ড কেনাটা বেকার, ফিজিক্যাল গোল্ড কিনলে পারে মানে চুরি হতে পারে, হ্যান হতে পারে, তেন হতে পারে। দেখুন দাদা, আপনি কতটা গোল্ড কিনছেন? আপনি কি 1 কিলো গোল্ড কেনার ক্ষমতা রাখেন? তাহলে পরে বলবো আপনি একটু হাই সিকিউরিটি বিল্ডিং বানান, 1 কিলো যদি গোল্ড আপনি কিনতে পারেন। কিন্তু আমাদের বেশিরভাগ সময় পারচেস পাওয়ার অতটা থাকে না। আমরা 10 গ্রাম সোনা কিনি, 20 গ্রাম কিনি, 30 গ্রাম কিনি। তো সেক্ষেত্রে অতটুকু বাড়িতে আজকালকার দিনে যেরকম সিকিউরিটি রয়েছে আমরা রাখতে পারি, যদি আমরা বুলিয়ান ফর্মে রাখি, কয়েন ফর্মে রাখি, কিংবা গোল্ড বার ফর্মে রাখি। সেক্ষেত্রে কী হয়, এটা 99% পিওর হয়, মানে 24 ক্যারেট। ঠিক আছে, ক্যারেটের হিসাবে আমি বলে দেবো কোনটাকে কত ক্যারেট বলা হয়। সেক্ষেত্রে কী হয়, যখন আমরা রিসেল করতে যাই আমরা সেটাই আমরা ভ্যালু পাই যতটুকু আমার কাছে সোনা রয়েছে, এবং জিএসটিটা খালি আমাদের কী হয়, লস হয়। মানে যে 3% জিএসটি থাকে সেটাই আমরা একটু মানে লস বেয়ার করি, কিন্তু আমরা যে ক্যাপিটাল গেইনটা পাচ্ছি সেটা ভালো হয়। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে, সোনার হিস্টোরিক্যালি যদি আমরা সোনার রিটার্ন দেখি, খুব বেশি 8-10%-এর উপরেই সোনার রেট বাড়ে বছরে। তো সোনা কিনে যে আমি খুব বেশি আয় করে ফেলবো, খুব বেশি যে আমার সেভিংস হয়ে যাবে, সেটাও কখনো নয়। কিন্তু সোনা আমাদের ইমোশনাল একটা জিনিস। কারো যদি মেয়ে থাকে তো মেয়ের বিয়ের সময় সোনার খুব প্রয়োজন হয়, অন্নপ্রাশনের সময় আমরা সোনা ইউজ করে থাকি। তো বিভিন্ন লাইফ ইভেন্টে সোনার একটা কদর রয়েছে, এবং সেটা সারা জীবন থাকবে। তো সোনাকে আমরা যদি ফিজিক্যালি বাই করতে চাই ইনভেস্টমেন্ট হিসাবে, তাহলে আমি প্রেফার করব যে আপনি বুলিয়ান কয়েন ফর্মে কিংবা গোল্ড বার ফর্মে সোনাকে কিনুন। আর যদি মনে হয় না আমি সোনার রিটার্ন চাই, সোনাতে ইনভেস্ট করতে চাই, কিন্তু আমি ফিজিক্যাল গোল্ড চাই না, সেক্ষেত্রে দুটো অপশন আপনাদের কাছে রয়েছে। প্রথম অপশন, সভরেন গোল্ড বন্ড। সভরেন গোল্ড বন্ড হচ্ছে আরবিআই দ্বারা ইস্যু করা হয়। প্রত্যেক বছরের শুরুতে একটা ক্যালেন্ডার দেওয়া হয়, সেক্ষেত্রে একটা টাইম লিমিট থাকে, যেই টাইম লিমিটের ভেতরে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। সাপোজ প্রতি 3 মাসে 4 মাসে একটা করে উইন্ডো খোলে যে নতুন করে সভরেন গোল্ড বন্ড ইস্যু করা হচ্ছে, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন, এবং সে অ্যাপ্লাই করলে পরে আপনার সেখানে অ্যালটমেন্ট হবে। এবং আপনি মিনিমাম 1 গ্রাম কিনতে পারেন, ম্যাক্সিমাম 4 কেজি পার পারসন, মানে একজনের উপরে 4 কেজি আপনি নিতে পারেন। এই গোল্ড বন্ডে একটা সুবিধা কি, আপনাকে বছরে 2.5% সুদ দেবে। 2.5% আপনি সুদ পাবেন, প্লাস আপনি কি পাবেন, যখন ম্যাচুরিটি হবে 8 বছর একটা লক ইন পিরিয়ড থাকে, তবে 5 বছর পরে আপনি বিক্রি করতে পারেন। তখন সোনার যে দাম থাকবে সেটা আপনি পাবেন। এবার যদি সোনার দাম বেড়ে যায় তাহলে আপনি বেশি দাম পাবেন, যদি সোনার দাম কমে যায় তাহলে আপনি কম দাম পাবেন। কিন্তু আপনি যে 2.5% পাচ্ছেন সেটা আপনার ইনভেস্টেড অ্যামাউন্টের উপরেই পাবেন, মানে যত টাকা ইনভেস্ট করলেন সেটার উপরেই আপনি পাবেন। সভরেন গোল্ড বন্ড একটা ভালো উপায় সোনাতে ইনভেস্ট করেন, অনেকে পছন্দ করেন এটাতে ইনভেস্ট করতে, অনেকে ইনভেস্ট করেন। এছাড়া আর একটা সোনার বাইয়ের অপশান রয়েছে, সেটা হচ্ছে ইটিএফ। ইটিএফ কী করে, সোনার যে আমাদের অ্যাসেট রয়েছে সোনা,
সেটাকে ডিটো কপি করে দেয় ডিজিটাল ওয়ার্ল্ডে ইটিএফ রূপে। তার মানে সোনা যেরকম ফ্ল্যাকচুয়েট করে সেইভাবেই ইটিএফের ভ্যালুটা ফ্ল্যাকচুয়েট করে। এবং সোনার কি হয়, আমাদের 1 গ্রাম যদি এই মুহূর্তে আমি কিনতে যাই 7,700 টাকার মতন দাম রয়েছে। ইটিএফে আমাদের হয়তো দেখা গেলো 7 টাকার ইটিএফ কিংবা 70 টাকার ইটিএফ। তাহলে কি হয়, আমি 500 টাকাও যদি সোনাতে ইনভেস্ট করতে চাই সেই সুবিধাটা আমরা পেয়ে যাই, যেটা আমরা ফিজিক্যালের ক্ষেত্রে পাবো না কিংবা সভরেন গোল্ড বন্ডের ক্ষেত্রে পাবো না। মিনিমাম 1 গ্রাম আমাদের নিতে হয়। সেই জন্য যদি মিলিগ্রামে পারচেস করতে হয়, আপনি ফিজিক্যাল নিতে পারেন মিলিগ্রাম, কিন্তু কে আর বিক্রি করবে মিলিগ্রামে? সেই সুবিধাটা যদি আপনি নিতে চান তাহলে পরে ইটিএফ আপনার জন্য। ইটিএফে কী হয়, লিকুইডিটি বেশি হয়। মানে আপনি যদি ফিজিক্যাল ও গোল্ড নিয়ে যান, যে দাদা যেটা আমার গোল্ড রয়েছে না আমি বিক্রি করতে চাই, তবুও তো ফটাফট করে বিক্রি হবে না, একটু ঘোরাবে, দেখবে আপনার থেকে কমে যদি নেওয়া যায়। সভরেন গোল্ড বন্ডও আপনি বিক্রি করতে পারেন সময়ের আগে, তবে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারবেন। সেই জন্য গোল্ড বন্ড যখন অ্যাপ্লাই করবেন আপনি, তখন বলে দিতে হবে আমাকে ডিম্যাট ফর্মে দেওয়া হোক। যখন ডিম্যাট ফর্মে দেবে, আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে সভরেন গোল্ড বন্ডটি, সেটা আপনি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারবেন। প্রাইমারি মার্কেট হচ্ছে শেয়ার বাজার, সেকেন্ডারি মার্কেট হচ্ছে বন্ড মার্কেট, যেখানে বিভিন্ন ধরনের বন্ডগুলো বিক্রি হয়। যেমন এনএইচপিসির বন্ড বিক্রি হয়, বিভিন্ন বন্ড রয়েছে সেখানে একটা মেজর প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে ভলিউম, মানে লোকজনের কেনাকাটি একটু কম হয় এবং সোনার বন্ড কিনতে লোক কমই আসে। কিন্তু আপনার কাছে যদি বেশি সভরেন বন্ড থাকে তাহলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনার রাতারাতি বিক্রি হবে না, কারণ সেরকম বেশি বাইয়ার কাস্টমার আসাটাও একটু সমস্যা। সেই ক্ষেত্রে ইজি টু সেল ইজি টু বাই হচ্ছে ইটিএফ তাড়াতাড়ি বিক্রিও হয়ে যাবে, তাড়াতাড়ি কিনতেও পারবেন। তো এই 3টে উপায় রয়েছে আপনার গোল্ডে যদি ইনভেস্ট করতে চান, তো সেই ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। আর জুয়েলারি যদি আপনি বানিয়ে রাখতে চান, সেটা আপনার কমপ্লিট ফ্রিডম রয়েছে আপনি আপনার লাইফে কী করবেন। তবে এতটুকু মাথায় রাখবেন, জুয়েলারি শুধুমাত্র অলংকার হিসাবেই দেখবেন, সেটাকে ইনভেস্টমেন্ট হিসাবে দেখবেন না। কারণ আপনি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পারেন, কিন্তু সোনারু যখন আপনার থেকে ফেরত নেবে কিংবা কিনবে, সে কিন্তু সেটাকে মেটাল হিসেবেই দেখবে। সে কিন্তু সেটাতে আপনার ইমোশনাল ভ্যালু যেগুলো অ্যাড হয়েছিল, যেটা আপনার বিয়ের সোনা, বিয়ের আংটি, মেয়ের জন্য বানিয়েছিলাম, জন্মদিনে পেয়েছিল, সে কিন্তু এগুলোর ভ্যালু দেয় না। সে শুধুমাত্র ধাতুর ভ্যালুটি দেয়। সেজন্য ইনভেস্টমেন্ট হিসেবে যদি দেখতে হয় তাহলে 3টে উপায় আপনাকে করতে হবে। এবার চলে আসি, অনেকে সোনা বলে যে ইন্ডিয়াতে একটু বেশি দাম, আমরা দুবাই থেকে কিনে নিয়ে আসবো। আমি একটা ক্যালকুলেশন করেছি, আমি ক্যালকুলেশনটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে 4 জানুয়ারি, আজকে দুবাইতে সোনার দাম 24 ক্যারেট সোনা মানে হচ্ছে 99.9% পিওর, 74,846 টাকা। যদি কনভার্ট করা হয় রুপিসে, 74,846 টাকা। ইন্ডিয়াতে 24 ক্যারেট সোনার দাম হচ্ছে 78,710 টাকা পার 10 গ্রাম, দুটোর ক্ষেত্রেই 10 গ্রাম। মাত্র 4,000 টাকা মতন ডিফারেন্স রয়েছে এই দুটোতে। তো দুবাইতে সোনা সস্তা ঠিকই, কিন্তু আপনার যাতায়াতের খরচাও তো রয়েছে। এবার অনেকে বলবেন যে না আমি তো ডেইলি যাই আসি, আমি ডেইলি প্যাসেঞ্জার। হ্যাঁ, কিনতে পারেন, অসুবিধা নেই। যদি মেল হন, যদি আপনি পুরুষ মানুষ হন, সেক্ষেত্রে 20 গ্রাম সোনা মানে 50,000 টাকার মধ্যে ওর্থ হতে হবে, কিংবা 20 গ্রাম যেটা লেস হবে মানে সেটাই আপনি আনতে পারবেন ডিউটি ফ্রি। মহিলা হলে পারে এটা 40 গ্রাম হয়ে যাবে 1 লাখ টাকা অবধি এটার ভ্যালু হতে পারে, যে আপনার ডিউটি ফ্রি। যদি এর থেকেও বেশি সোনা আনতে চান সেটাও পসিবল। সেক্ষেত্রে রয়েছে 20 থেকে 50 গ্রাম যদি এক্সট্রা হয় 3% এক্সাইজ ডিউটি দিতে হবে। 50 থেকে 100 গ্রাম যদি বেশি হয় সেক্ষেত্রে 6% এক্সাইজ ডিউটি দিতে হবে। 100 গ্রাম যদি বেশি হয় তাহলে 10% এক্সাইজ ডিউটি, ইম্পোর্ট ডিউটি আপনাকে সেখানে দিতে হবে। এবার কথা হচ্ছে যে যদি আমি বুলিয়ান ফর্মে না আনি, আমি জুয়েলারি বানিয়ে নিয়ে আসবো, খুব ভালো কথা। আপনি জুয়েলারি বানিয়ে আনতে গেলে পরে আপনাকে নর্মাল যেরকম সোনা আনছেন সেরকম হিসাবে ট্রিট করা হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছে বিল হওয়া উচিত, ইনভয়েস হওয়া উচিত। ইনভয়েসে 3-4টে জিনিস মেনশন থাকা উচিত। এক হচ্ছে পিওরিটি কতটুকু রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে যে মেকিং চার্জেস কতটুকু রয়েছে, এইসব জিনিসগুলো সেখানে মেনশন থাকার উচিত, এবং কবে বাই করেছেন সেটাও যাতে সেখানে মেনশন থাকে। দুবাইতে সোনার দাম একটু সস্তা হলেও মেকিং চার্জেস কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক বেশি, কারণ দুবাইতে লেবার চিপ নয়, সেখানে লেবার এক্সপেন্সিভ।
25% অফ দ্য টোটাল অ্যামাউন্ট গোল্ডের আপনার এক্সপেন্স চলে যেতে পারে যদি আপনি সেখানে মেকিং চার্জেস দেন। ইন্ডিয়াতে সেটা 8 থেকে 15%-এর ভেতরেই হয়, মেকিং চার্জেস ইন্ডিয়াতে খুব একটা বেশি হয় না। তো জুয়েলারি যদি দুবাই থেকে কেনেন হিসাব মতো আপনার লস হবে। যদি ইন্ডিয়া থেকে জুয়েলারি কিনে বানিয়ে নিন তাহলে পরে মানে কম্পারেটিভলি আপনার লাভ রয়েছে। দুবাই সরকার গোল্ডের উপরে 5% ভ্যাট ধরে। এটা কম মনে হতে পারে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু জিএসটি 3%, তো সেটাও একটু আপনি ক্যালকুলেট করে নেবেন। এবার চলে আসছি যে এই 24 ক্যারেট 22 ক্যারেট এগুলোর মানে কি। এগুলো মানে কিছুই না, কতটা পিওরিটি রয়েছে সোনার ভেতরে, সোনা কতটা রয়েছে এবং অন্য ধাতু কতটা রয়েছে সেটার একটা মেজারমেন্ট। যদি 24 ক্যারেট হয় তার মানে 99.9% পিওর। যদি 22 ক্যারেটস হয় তার মানে 91.6% পিওর। যদি 18 ক্যারেটস হয় তার মানে 75% পিওর। এইভাবে যত ক্যারেট নিচে যাবে তার পার্সেন্টেজ অফ সোনাটা কমতে থাকবে। তো এটা বেশিরভাগ সময় আমরা দেখতে পাই, আমরা যে জুয়েলারি বানাই সেটা 18 ক্যারেট 22 ক্যারেট এবং 24 ক্যারেটের ভেতরেই হয়। 24 ক্যারেটের পিরিয়ডি সব থেকে বেশি, তো দামও সব থেকে বেশি হবে। 18 ক্যারেটসের পিরিয়ডি কম, দামও সব থেকে কম হবে। কিন্তু ডিজাইন খুব যদি বেশি হয়, একটা জেনারেল বলছি, আপনার জুয়েলারিতে যদি খুব বেশি ডিজাইন হয়, বেশি কলকা হয়, মানে বেশি কারুকার্য থাকে, খুব সম্ভবত সেটা 22 ক্যারেটেরই হবে। কারণ সোনা নরম মেটাল, বেশি ডিজাইন যদি করা হয় তাহলে তাতে একটু স্ট্রেংথ দরকার, নইলে ডিজাইনটি একটু এদিক ওদিক হলে বেঁকে যাবে। সেজন্য 24 ক্যারেটের দাম কখনো দোকানে গিয়ে ফট করে দেবেন না। আপনি তাকে পিওরিটি বলবেন কতটুকু আছে, সেই পিওরিটি অনুযায়ী দাম আলাদা আলাদা হয়, রেট কম বেশি হয়। 24 ক্যারেটের রেট বেশি হয়, 22 ক্যারেটে কম হয়, 18 ক্যারেটে একটু কম হয়, সেই হিসাবেই আপনি দাম পে করবেন। তো আশা করি এই ভিডিওতে আমি সোনা সম্পর্কে মোটামুটি যা তথ্য ছিল আপনাদেরকে জানাতে পেরেছি। এরপরেও যদি মনে হয় যে না আমি আরও কিছু জানতে চাই, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সব কোয়ারিজের অ্যান্সার করার। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।